মানায় নিছে। এখন দেখা যায় 60-70 কিলো চালাইলেও আমার সমস্যা হয়। সব থেকে কষ্টদায়ক মুহূর্তটা ছিল আমার জন্য তখন, যখন আমার যখন 3 কিলো পথ আসা যাওয়ার ভিতরে 3 কিলো পথ যাইয়া একবেলা খাওয়ার জন্য যাইতে হতো। আমার কাছে টাকা ছিল না, আমি গাড়ি ভাড়া দিয়ে যাইতে পারতাম না। তো ওই সময় হচ্ছে আমার কাছে অনেকটা খারাপ লাগছিল যে আসলে আমি তখন কি করব। আমি অনেক হতাশায় ভুগতেছিলাম। আমি কারো কাছে বলতেও পারতেছিলাম না, কারণ আমি কারো কাছে বলবো, সে আমাকে একটা কথা শোনাবে, এই এই মোমেন্টটা মানে এইটা ফিল করে আমি কারো কাছে বলিও নাই। আমি যেমনি হোক, আমি একটা সময় ভাবছিলাম যে আমি গ্রামে চলে যাবো, আবার টিউশনি করবো। তো আবার টিউশনি করবো, তখন মানে আমি নিজে একটা লুজার হয়ে গেলাম। এরকম পরে মনে করলাম যে যদি মারাও যাই, আমি ঢাকাতেই যেমনি হোক সার্ভাইভ করবো। তাছাড়া আমার এই কাজ করা লাগবে। এটা হচ্ছে আসলে আমার আমার জন্য ওই মানে না খেয়েও থাকতে হয়েছিল আপনাকে? আমাকে আমাকে একবেলা খাবারের জন্য অনেক দূর যাওয়া লাগবে, কারণ আমার এখানে কেউ নাই। আমি কার কাছে যেয়ে খাবো, এরকম একটা সিচুয়েশন ছিল। সেটা আসলে আমি খুব ভালোভাবে ফেস করছি, যেটা পরবর্তীতে মানে ওই সময় আমার একটু নার্ভাস লাগছিল যে আমি কি আসলে হার মেনে নিব, আমি কি বাড়িতে চলে যাব। হুম। তখন আমার কাছে এই বিষয়টা খুবই খারাপ লাগছিল। আমি ভাবছি যে এখান থেকে ঢাকা থেকে আমার লাশ যাবে, কিন্তু আমি যাব না, এরকম একটা সিচুয়েশন ছিল তখন। মানে আমি ওই সময় হার মানার শেষ প্রান্তে ছিলাম, যে জীবন এখানেই থেমে গেল হয়তো, যে আমি আবার টিউশনি করাই খাবো, এরকম একটা কিছু। পরবর্তীতে আমি আর ওইটা যাই নাই। তারপরে আমি বিভিন্ন ট্রাই করলাম, কারণ ঢাকাতে অনেক অপরচুনিটি আছে। ঢাকাতে যে যে অপরচুনিটি আছে এগুলা মানুষ চাইলে অনেক কিছু করতে পারে। হুম। তো এটা মনে করে ঢাকাতে আমি আরো সার্ভাইভ করা শুরু করলাম। 2-3 মাসের মতো আমার প্রায় একবেলা ভাত খেয়েও থাকা লাগছে, এমনও দিন গেছে। এটা আলহামদুলিল্লাহ, আমি এখন যে টাকা ইনকাম করি আমার হয়ে যায়। তখন আমার বয়স 5-6 বছর। তখন খেজুর গাছ থেকে আমি পড়ে যাই, খেজুর গাছ থেকে পড়ে তারপর যে পা ভাঙছে, কিন্তু তখন ট্রিটমেন্ট করানোর জন্য যে হাসপাতালে নেওয়া হয়েছিল, সেই হাসপাতালে কারেন্ট ছিল না। তো অনেক দেখা যায় 8 থেকে 9 ঘন্টা পরে এক্স রে করানো হয়েছে পা ভাঙছে কিনা এটা জানার জন্য। তো তারপর যে ডাক্তার ট্রিটমেন্ট করে দিছে, ট্রিটমেন্টটা হচ্ছে একটু এলাস্টিক ব্যান্ডেজ দিয়ে করে দিছে, যার কারণে ট্রিটমেন্টটা পচন ধরে যায়, ইনফেকশন করে। এই জন্য আর কি পা ওইভাবে হচ্ছে আর রাখার মতো সুযোগ হয় না। চিকিৎসাটা ভুল ছিল, মানে 3 দিনের মাথায় পা নষ্ট হয়ে গেছে। এখান থেকে আমাকে বরিশাল নেওয়া হয়েছে, বরিশালকে বাঁচানোর জন্য শেষমেশ পা কাটা লাগছে। ওর বাবাকে ভয় দেখাইছে যে আপনার ছেলে তো মারা যাবে তা না হলে, তো আপনি ছেলে চান নাকি পা চান। আমি একটু দুষ্টু প্রকৃতির বেশি ছিলাম, হুম। কারণ আমাকে যদি কেউ একটা বাজে কথা বলতো আমার সমবয়সী, আমি 2-3 জনের সাথে একা ফাইট করতাম, এরকম একটা সিচুয়েশন ছিল আমার। তখন ওরা যা করতো ওদের থেকে বেটার পজিশনে করার চেষ্টা করতাম। তখন বুঝতে শিখছি, তখন আমার নিজের এমন ভাবে পরিপাটি করছি যে কোনো কাজে আমি ভালো আপনি মতো। কখন থেকে ঠিক এটা বুঝতে শিখছেন যে আপনি আসলে মানে এই যে আপনার অন্যদের তুলনায় একটা পা কম আছে? আহ, এইটা হচ্ছে এইটা আসলে আমি কখনো অনুভব করি না, কিন্তু যদি অনুভব করি এমন সময়, ধরেন এমন এমন সময় গেছে যে অনেক মানুষ আমার ফ্রেন্ড সার্কেল যারা আছে ঘুরতে যাইতো। তো ওই সময় তারা ওদের ভিতরে একটা উপলব্ধি করতাম যে ওরা কেন যেন আমাকে নিতে চাইতো না। এটা আমি ভিতর ভিতর ভাবতাম। তো ওই জিতটা যখন ভাবতাম যে নিতে চাইতো না, তো সেক্ষেত্রে আমি কষ্ট পাইতাম, কিন্তু আমি ওইটার প্রতিরোধ করার জন্য আমি আবার নিজে, ওরা যে আনন্দটা করতো আমি অন্যভাবে আনন্দ করে পুষাই নিতাম। আমি হ্যাঁ, ওইটা আমার কাছে খুবই কষ্ট লাগছে, ইভেন এখন পর্যন্ত ওই সিচুয়েশন গুলা হয়, এখন পর্যন্ত হয়। ওইটা ছোটবেলা থেকে হয়ে আসছে, কিন্তু আমি নিজেকে এইভাবে কভার করি যে ওরা যেই কাজটা করতেছে ওর থেকে আনন্দময় কোনো কাজ আমি করে আমি ওইটার একটা প্রতিক্রিয়া করি। আপনি যখন মা আচ্ছা, দুবাইতে ছিল, দুবাইতে আমার পা কাটার 1 সপ্তাহ কি 1 মাসের ভিতরে সে বাড়িতে চলে আসছে। মানে তার বাংলাদেশে আসার পরে সে যখন আমাকে কোলে নেয় তখন দেখতে পারে যে আসলে আমার হুম। পা নাই। আপনার কখনো আমি গিভ আপ করতে মানে ইচ্ছুক না, যে কোনো কাজে আমি আমি শেষ পরিণতি দেখে ছাড়ি যে আসলে এটার কি হয়। আচ্ছা, আমি 2 লাঠি ইউজ করতাম। হুম। 2 লাঠি দিয়ে হাঁটলে হয় কি, আমি কোনো ভারী মালামাল উঠাইতে পারি না। তো আমি আস্তে আস্তে চেষ্টা করলাম 1 লাঠি দিয়ে হাঁটার। এক- এই একটা দিয়ে হাঁটলে হয় কি, যে আমি এই হাত ফাঁকা থাকে, এই হাত দিয়ে আমি যে কোনো একটা হুম, হুম। মালামাল নিতে পারলাম। এখন আমি ধরেন 40 কেজি 50 কেজি আমি উঠাইয়া বহন করতে পারি। হুম। কিন্তু হচ্ছে যখন 2 লাঠি দিয়ে হাঁটবেন দোনোটা হাত আটকানো থাকবে, তখন কিন্তু সুযোগ থাকবে না।
এই জন্য আমি চেষ্টা করছি যে এক লাঠি দিয়ে হাঁটার। যখন আমার পা কাটার এক 2 বছর হয়ে গেছে, 2 বছর হয়েছে, তখন থেকে আমি আস্তে তখন আস্তে, থেকে আস্তে আস্তে চেষ্টা করলেন যে একটা বাদ দেওয়া যায় কিনা। হ্যাঁ, কারণ মা আমার পা কাটার 1 বছর পরে মারা যায়। তো তারপর ভাইয়ের কাঁধে সব ঋণের বোঝা পড়ে। আমার বিভিন্ন জায়গায় বেড়ে ওঠা, যেমন খালার বাড়ি, নিজের বাড়ি, আবার হোস্টেলে থাকা, আবার বাবার সাথে থাকা, এরকম এরকম ভাবে আর কি সব জায়গায় আর কি অল্প অল্প করে আমার জীবন কাটে। মানে আপনার পড়াশোনা মাঝখানে মাঝখানে গ্যাপও হয়েছে। হ্যাঁ, গ্যাপ হয়েছে, গ্যাপ প্রায় 3 বছরের মতো গ্যাপ হয়েছে। গ্যাপ হয়েছে। তো ইয়ে পাস করলেন কোথায়, কোন স্কুল থেকে? ম্যাট্রিক? হ্যাঁ, এসএসসি কমপ্লিট হয়েছে আমার আমার চল্লকিপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়, যেটা আমার গ্রামে অবস্থিত। মানে এখান থেকে আবার আপনি গ্রামে ফিরছেন? হ্যাঁ, পরে আবার একসাথে আমি আর আমার বাবা গ্রামে ফিরছি। মুলাদি সরকারি কলেজে ওখানে ইন্টার কমপ্লিট করে ওখানে এখন অনার্স করতেছে ওইখান থেকে। তো আমার মনে আছে স্পষ্ট যে এরকম একবার না অনেকবার এরকম মানুষ বলছিল যে এই ছেলের কারণে হয়তো ফ্যামিলি আর কখনো উঠতে পারবে না, কারণ এরে খাওয়াবে পরিবার, এরে টানবে না নিজেরা স্বাবলম্বী হবে, এরকম অনেক কথা উঠছিল। তো তখন থেকে আমি নিজে নিজে একটা সিদ্ধান্ত নিই যে আসলে আমাকে কিছু একটা করতে হবে, যাতে আমি নিজেকেও চালাতে পারি এবং আমার পরিবারকেও কিছু হলেও দিতে পারি, যেটা আমার মানে আপনি যেন বোঝা না হয়ে পড়েন আর কি। আমি আরো কারো কাছে বোঝা হইতে চাই নাই কখনোই। নবম শ্রেণী থেকে আমি টিউশনি শুরু করি, তো আমি হাতে গোনা 5-6টা 7টা 8টা বা এরকম আমার সর্বোচ্চ 17টা পর্যন্ত পড়ানো হয়েছে। ইলেকট্রনিকের কিছু কাজ জানি আমি, যেমন কারেন্টের কাজ জানি। দেশ গ্রামে তো ওয়ার্লিং করলে দেখা যায় একটা ফ্রিজ লাগাইলেও 300-400 টাকা নিয়ে আসা যায়, ফ্রিজের একটা লাইন করে দিলে। তো এরকম কিছু ওয়ার্লিং এর কাজ করতাম, আবার নিজের কিছু কাজ করতাম। তারপর কোথাও এই যে আমি তারপর তালের সিজন আসছে, আমি তালের ব্যবসা করছি। 1 সপ্তাহে আমার প্রায় 6,000 টাকার মতো লাভ হয়েছিল, যেও তাল গাছে উঠে আর কি তাল তখন পারতে পারছি। তো ওইটা হচ্ছে আসলে আমি কখনোই কোনো জিনিস গিভ আপ করি না যে আসলে আমি এটা পারবো না। আমি যে কোনো গাছে এখন পর্যন্ত আমি উঠতে পারি। কিন্তু সুপার শপে আমি 2 মাসের মতো করোনার সময় 2 মাসের মতো কাজ করছিলাম। তো ওইখানে আমারে যেই কাজটা দেওয়া হয়েছিল তাদের দোকানটা ভালো মতো চলে নাই, কারণ ওই সময় মানুষ কিছু কেনাকাটা একবারে টোটাল বন্ধ হয়ে গেছিল, যার কারণে আমি ওইখানে বেশি সার্ভাইভ করতে পারি নাই। কারণ তারপর আমি এই যে ধানের পরে নাড়া কাটে না, নাড়া কাটার কাজ করছিলাম, নাড়া কাটার কাজ করছি। তারপর হচ্ছে আহ, আমি মাটিও কাটছি 1-2 বার। ফুড ফান্ডের সঙ্গে যুক্ত হলেন কেন? তো তখন আমি অনার্স সেকেন্ড ফার্স্ট ইয়ারে পরীক্ষা দিই যখন, তখন আমার বন্ধুকে বলি যে আসলে আমি বাড়িতে এরকম প্রবলেম হচ্ছে, টাকা পয়সা ভালো আর্ন হচ্ছে না, তো আমার জন্য কিছু একটা ব্যবসা বাণিজ্য বা চাকরি বাদা দেখো। তখন ও তো আমার বয়সী, ওর কাছেও তেমন একটা চাকরি ছিল না, তো ওরা বন্ধুরা মিলে একটা ফুড কার্ট দেওয়ার চিন্তা করলো। তো সেখানে আমি ওইখানে আমারে শেফ হিসাবে নিয়ে আসলো। তখন আমি একা হয়ে যাই, আসলে আমি কি করব, আমার তো জব নাই। আমি অনেকের কাছে জবের জন্য গেছি, আহ, তারা আমাকে অনেক ভাবে বলছে, অনেকে আশ্বাস দিছে জব দিবে, কিন্তু দিন শেষে আর কি ওরকম ভাবে কেউই দেয় নাই। তারা আরো দেখা যায় তাদের কাছে অবহেলিত। তখন আর আমি মানুষের কাছে বলা ছেড়ে দিছি যে আসলে আমাকে কোনো একটা জব দাও। তো আমি ভাবলাম যে মানুষের কাছে আর কখনো যদি মইরাও যাই তাহলে মানুষের কাছে বলবো না। তো তখন এই আমার ভাইয়ের থেকে কিছু টাকা লোন নেই, আর তারপর বাইরে বাইরে এক জায়গা থেকে লোন নেই। তো একটা আমরা 3-4 জনে মিলে আমি কিছু টাকা 15-20 হাজার টাকার মতো লোন নেই। ওইটা দিয়ে একটা ছোট একটা ওই যে চা প্লাস বার্গারের একটা স্যুপ, এটা 10 নম্বরে মেট্রো রেলের এই পাশে ওই যে কাচ্চি ভাইয়ের নিচে দিছিলাম, ওইখানে ফুটপাতে? ফুটপাতে, হ্যাঁ। তো ওই ওখানে পানি উঠা সব একবারে নিয়ে যাইতো, মানে হইতো না। তো আমরা ওখানে সার্ভাইভ করতে পারি না, কারণ ওই সময় থাকতে দেখতাম কি, যারা ফুড পান্ডায় কাজ করে তাদেরকে জিজ্ঞেস করলাম, ভাই এখানে কত টাকা আসে তোমাদের দৈনিক? তারা বললো, ভাই যদি তুমি সারাদিন করতে পারো 1000-এর মতো আসবে। তো আমি ভাবলাম 1000-এর মতো আসলে আমি সারাদিন কষ্ট করব, আমি এখানে সবাই আমাকে সাহস দিই ফুড পান্ডাতে ভর্তি হওয়ার জন্য যাই। হুম। সেখানে তারা আমাকে প্রথম তেমন একটা গ্রহণযোগ্যতা দেয় নাই। পরে বলল যে, স্যাররা বললো, আমার কনফিডেন্স দেখে বললো যে ঠিক আছে, ওকে চাকরি দেওয়া যায়, ও করতে পারবে, ওর প্রতি কনফিডেন্স আছে। এটা করার পরে তারা আমাকে দিল। ওই দিন থেকে আমি শুরু করলাম জুনের জুনের মাঝামাঝি 2025 জুনের মাঝে? জুনের মাঝামাঝি, হুম। হ্যাঁ। প্রথম তখন দিন? হ্যাঁ, প্রথম প্রথম দিন? দিন হচ্ছে আমি 6টা না 7টা ডেলিভারি দিলাম। তো তখন আমি টিপস পাইছিলাম হচ্ছে 60 টাকার মতো টিপস পাইছিলাম, আর এমনিতে 250 টাকার মতো পাইছিলাম, তো 300 টাকা হয়ে গেছিল আমার। তো রমজান মাসে হচ্ছে আমি একটা এর আগে মানে এই ফুডপান্ডায় আসার আগে রমজান মাসে একটা জায়গায় কাজ করছিলাম, 1 মাসে আমাকে 5,000 টাকা দিছিল।
অনেক কষ্ট করছি, তাও আমাকে 5,000 আমি অনেক কষ্ট পাইছি যে আমাকে 5,000 টাকা কেন দিছে, কিন্তু ওখানে তো 5,000 টাকা দিছে। ফুড পান্ডাতে যদি আমি 400 টাকা ইনকাম করি, আমার 12,000 টাকা। ধীরে ধীরে বাড়লো। হ্যাঁ, তখন চেষ্টা করলাম, 7টা হয়েছিল, পরে 8টা চেষ্টা করলাম, 9টা, এরকম করতে করতে ধরেন তখন আবার একটু টাকা বাড়াই দিত ফুড পান্ডা। দেখা যায় 10টা ডেলিভারি করলে আমার 500 টাকার মতো হয়ে যেত। হুম, তো 10টা ডেলিভারি করলে তখন আবার ইয়া ছিল, কোয়েস্ট ছিল, 10টা ডেলিভারি করলে 160 টাকা বোনাস দিত। হুম। কিন্তু ওই বোনাসটা এখন 70 টাকা করে ফেলছে, 17টা ডেলিভারি দিলে 70 টাকা দেয়। তো বুঝে গেছি আসলে কোথাও টিকে থাকতে হলে পরিশ্রম করলে আনাপ। আপনি পরিশ্রম করলে আপনার কেউ কেউ না, আপনি না খাই থাকবেন না, আপনার কাউরে কাউরে কৈফিয়ত দিয়ে চলতে হবে না। আপনি নিজে যদি কিছু করতে পারেন, হুম। এখানে আপনার আপনি নিজের নিঃস্বাধীন ভাবে আপনি জীবনযাপন করতে পারবেন, বাঁচতে পারবেন, যেখানে আপনার কাউরে কাউরে কোনো আহ, কৈফিয়ত দেওয়া লাগবে না। তো আমি এখন যেই লাইফ লিড করতেছি, আমার কাউরে কৈফিয়ত দেওয়া লাগবে না। এই যে সাইকেল চালান এক পায়ে, অসুবিধা হয়? এটা সাধারণ মানুষের মতোই, সাধারণ মানুষের যেমন সমস্যা হয় না, আমারও সেম। আমি তো কখনো এদের থেকে আলাদা করে নিজের আর শুরু থেকে ব্যালেন্স রাখতে কি সমস্যা হতো শুরুতে? আমি ব্যালেন্স, আমার কাছে এটা কোনো ব্যাপার না যে আসলে ব্যালেন্স রাখা। হ্যাঁ, যারা ব্যালেন্স না রাখতে পারে তাদের জন্য খুবই টাফ, তারা যেন এটা ট্রাই না করে। কারণ এক পা দিয়ে প্রথম একটা যে কোনো মুহূর্তে অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। এখানে হচ্ছে একটু সাবধানতা অবলম্বন করতে হয়। আর আপনার এক পায়ে যেহেতু অনেক ভর পড়ে, হুম, এখানে পা অনেক ব্যথা হয়ে যায়। প্রথম প্রথম আমার অনেক পা ব্যথা হয়ে গেছে, হুম। আমি 10টা ডেলিভারি মারতে পারতাম না, অনেক প্রায় ব্যথা করতো? অনেক ব্যথা হয়ে যেত। হ্যাঁ, আপনি দৈনিক কত করে গড়ে আপনার ইনকাম হয়? এভারেজ ধরলে 500 প্লাস হয়, মানে 15,000 প্লাস হয় মাসে। এটা তো আসলে যেগুলো টিপস পাই, ধরেন 20 টাকা, 50 টাকা, 100 টাকাও টিপস পাই। মানে টিপস যদি ধরি 15,000 প্লাস, 18,000, 20,000ও উঠা উঠা যায় এরকম। এখানে ভাড়া দিতে হয় কত? আমার এখানে রুম ভাড়া 7,000 টাকা। আমি বাবাকে কিছু টাকা দেওয়ার চেষ্টা করি, বিভিন্ন জায়গা থেকে অনেকভাবে আমাকে অনেকভাবে দিতে চাইছে, বাট আমি ওইভাবে গ্রহণ করি নাই, কারণ তারা কষ্ট পাইছে হয়তো। কিন্তু আমি তারপরও, আমার কাছে যে কষ্টের যেই 100 টাকা ইনকাম আর তাদের 10,000 টাকার সমান আমার কাছে ওইটা। আমি একটা গভর্নমেন্ট জবের জন্য ট্রাই করতেছি। আমার অনেক বড় স্বপ্ন আছে যেগুলো আর কি আমার বাস্তবায়ন করতে হবে। আমার নিজের বড় করে খামার দেওয়ার ইচ্ছা আছে, ভালো বড় বিজনেস, ভালো বিজনেস করার ইচ্ছা আছে আমার, নিজস্ব রেস্টুরেন্ট। এগুলো ফিউচারে আল্লাহ যদি চায়, আমি অবশ্যই এগুলোর দিকে ফোকাস করব। আমার বাসায় ধরেন টিউবওয়েল নাই, টিউবওয়েল আমার বাবা অনেক দূরে দূরে যায় মানুষের বাসা থেকে পানি সংগ্রহ করে নিয়ে আসে আমি বাড়িতে গেলে। তো এইটা হচ্ছে, আমি চাই যে আমার বাবারে আমি যথেষ্ট পরিমাণ শান্তিতে রাখবো, আমার নিজস্ব বাড়িঘর থাকবে, যাতে আমার বাড়ির ভিতরে আমার বাবা আহ, যাতে কোনো কষ্ট না হয়। আমাকে যেভাবে লালন পালন করছে, আমি চাই আমার পরিবারের পাশে থাকতে, নিজের লাইফটাকে মানসম্মত একটা পর্যায়ে নিয়ে যাই। তো হচ্ছে ছোটবেলা থেকেই পা নাই, আমি তো আগে সাইকেল চালাইতাম না, যার কারণে সাইকেল চালানোর অভিজ্ঞতা আমার ছিল না যে কিভাবে ব্যালেন্স রাখতে হয়। তো ব্যালেন্সটা রাখা হচ্ছে সাইকেলের জন্য আসল। তো ব্যালেন্সটা যদি রাখতে পারতাম, অবশ্যই আমি ছোটবেলা থেকেই পারতাম। কিন্তু আমি প্রায় 10 বছর, 11 বছর, আরো আরো বেশি হবে, 10 বছর প্লাস এরপরে আমি সাইকেল যখন আমি ইন্টারে উঠি, তখন আমি প্রপার ভাবে সাইকেল চালাতে পারি। আমি যে কোনো লোকের সাথে আমি চ্যালেঞ্জ দিয়ে আমি ফুটবল ক্রিকেট খেলতে পারবো, ওইখানে যারা আছে ওদের থেকে আমি স্পিডে অনেক বেশি দৌড়াতে পারবো। আমি বাংলাদেশে ওইভাবে রিপ্রেজেন্ট করতে চাই বাহিরের দেশে। আমি আশাবাদী যে আসলে যদি তারা আমাকে সুযোগ দেয়, আমি ওইভাবে ওইভাবে করব। কিন্তু প্যারা অলিম্পিকে খেলতে চান আর কি, সহজ কথা। হ্যাঁ, ফুটবল, ক্রিকেট, সুইমিং, এই তিনটাতে আমার খুব দক্ষতা আছে। আমি যখন ছোট ছিলাম ওই থেকে আমার এই এই জেদটা ছিল। যখন মানুষ বলতো যে আসলে ওর জীবনটাই নষ্ট, আমি এই জীবনটা নষ্ট এই কথাটা মিনিমাম 1 থেকে 2 হাজার বার শুনছি। তো আমি তো ওই ছোটবেলা থেকে এরকম ছিলাম যে আসলে আমাকে যদি একটা অন্য অন্য ছেলেমেয়েরা যেই কাজটা করতে পারতো না, ওইটাকে আমি ট্রাই করতাম, যে তারা এটা করতে পারে না, আমি তাদের কাছে ওইটা কইরে আমি নিজে একটা হিরো হিরো ভাব সাজার ট্রাই করতাম আর কি, ওরকম করে। তো তারা যেটা পারতো না, ধরেন একটা গাছে ওঠা যেটা তাদের জন্য রিস্ক হইতো, আমি ওটা করে দিতাম পা না থাকা অবস্থায়। আবার যখন মানে আমি যারা সাধারণ মানুষ তাদের সাথে মিশে বড় হয়েছি, কখনো আমার মনে হয় না যে আসলে আমি তাদের থেকে আলাদা। ক্রিকেট ফুটবলে এরকম একসঙ্গে খেলছেন? ক্রিকেট, ফুটবল এখন পর্যন্ত আমি বাড়িতে গেলে বিভিন্ন জায়গায় যাই তাদের সাথে খেলাধুলা করার জন্য। তার মানে আপনি কারো সাহায্য নিতে চান না, কখনোই মানে নেওয়া প্রয়োজন পড়ে আত্মনির্ভরশীল? নাই, আসলে প্রয়োজন পড়েই নাই। কারণ সাহায্য জিনিসটা আমি কখনো আমি নিজেও পছন্দ করতাম না। এবং তারা যে কেউ যে আমাকে সাহায্য করবে, তারা যে দেখা যায় কি আমার কাছে টাকা নাই, কিন্তু আমার যে যোগ্যতা আছে ওইটা তাদের কাছে নাই।
তো সেক্ষেত্রে আমার অর্থের দিক থেকে আমি দুর্বল, বাট বাকি যে কোনো দিক থেকে আমি কোনো দিক থেকে দুর্বল না। আমি নিজেকে ওইভাবে প্রস্তুত করছি। হুম। আর 2008 থেকে এই 2026 পর্যন্ত, এখন পর্যন্ত আমার যে কোনো স্ট্রাগল গেছে আমি শক্ত হাতে প্রতিহত করার চেষ্টা করছি।